যাবেন না কাব্য ভাই। আমি আপনার সব কথা শুনবো। আপনাকে ডিভোর্স দিব। আমি চলে যাব এই বাড়ি থেকে। আপনি প্লিজ যাবেন না। কাব্যর পায়ে পড়ে কান্না করতে করতে কথাগুলো বলল স্রোত। ওর পরনের লাল টুকটুকে শাড়িটায় ধুলো লেগে আছে। চোখের কাজল লেপটে গেছে পুরো মুখে। অজোরে কান্না করছে মেয়েটা। এই কান্নায় গলে যাবে যে কেউ। কিন্তু কাব্যর মায়া হলো না স্রোতের কান্নায়। ঝাড়া মেরে দূরে সরিয়ে দিল স্রোতকে। ছিটকে কিছুটা দূরে সরে গেল স্রোত। মেঝেতে পড়ে থাকা ভাঙা কাছের টুকরোগুলো হাতের তালুতে ঢুকে মেহেদি রাঙা হাতটা রক্তে রঞ্জিত হলো মুহূর্তেই। তীব্র জ্বলানোতে চোখ মুখ উসকে বন্ধ করে নিল সে। কানে ভেসে এলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কর্কশ কণ্ঠস্বর। স্টুপিড, তোকে না বলেছি আমার সামনে আসবি না। বারবার আমাকে বিরক্ত করার ফল কিন্তু ভালো হবে না কিন্তু। সুরত কেঁপে উঠল মানুষটার চিৎকারে। তবুও সমস্ত ভয় ডর উপেক্ষা করে আবারও লোকটা পায়ে পড়ে অসহায়ের মতো বলল স্রোত, আপনি যাবেন না প্লিজ। পা ছাড়। ছাড়ব না। রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে কাব্যর। এই মেয়ে এমন কেন? এ তো অপমান করে, কষ্ট দেয়, তাও ওর কাছেই আসে। কিন্তু কাব্য যে এই মেয়েটাকে ঘৃণা করে। ওকে কষ্ট দিয়ে শান্তি পায় সে। স্রোতের হাত ধরে টেনে তুলল কাব্য। কাটা স্থানে এত জোরে চাপ পড়ায় আরও ব্যথা পেল স্রোত। তবুও টুং শব্দটা করল না সে। কাব্যকে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল। মেজাজ দেখিয়ে বলো, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। পরের বার একই ভুল করলে তোকে আমি মেরে ফেলবো। স্রোত, আই রিপিট, মেরে ফেলবো। কথাগুলো বলে কাব্য চলে যাচ্ছিল। স্রোত দ্রুত উঠে দাঁড়িয়েছে। কাব্যের সামনে গিয়ে পথ আটকে বলছে, আপনি মেরে ফেললে আমি মরে যেতে রাজি। মেরে ফেলুন আমাকে, তবুও প্লিজ যাবেন না। কাব্যের অনেক বিরক্ত হলো। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। কপালে শিরা ফুলে উঠেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। আচমকাই স্রোতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। আকস্মিক আক্রমণের টার সামলাতে না পেরে আবারও মেঝেতে পড়ে গেল স্রোত। ছলছল চোখ জোড়া নিয়ে তাকালো কাব্যর মুখপানে। লোকটা তো কঠোর কেন? নাকি সব রাগ কেবল ওর উপরই? কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে স্রোত। কাব্যের কী যেন হলো। চলে যাবে বলে পা বাড়িয়েও যাওয়া হলো না তার। আবারও ফিরে তাকালো মেঝে পড়ে থাকা স্রোতের দিকে। এই প্রথম কাব্য তো নিখুঁতভাবে লক্ষ্য করলো মেয়েটাকে। ফর্সা মুখশ্রী, ঘন কালো চুল, মুখটার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে। নিঃসন্দেহে এই মেয়ের নাম দেওয়া যায় মায়াবিনী। কিন্তু কাব্য যে ওর নাম দিল নীলাম্বরী। মেয়েটার নীলাভ চোখ দুটো অসহায় চাহনি শান্ত করে দিয়েছে কাব্যকে। ওর চোখে মুখে ক্রোধ সরে গিয়ে ভিড় জমিয়েছে একরাশ মুগ্ধতা। কাব্যকে যেন ভেবে মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ স্রোতের মুখটার দিকে তাকিয়ে আদর করে মুছে দিল চোখের পানি। ঠোঁটের কোণে হাসি টেনে বিড়বিড় করে আওড়ালো সে, আমার নীলাম্বরী, কাব্যের নীলাম্বরী। কাব্যের কথা কানে আসেনি স্রোতের, কিন্তু ওর হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে স্রোতকে। কি হলো কাব্যের? হুট করে এমন ভালো আচরণ কেন করেছে ওর সাথে? কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে আছে স্রোতের চোখ দুটোর দিকে। স্রোতও বসে আছে ওভাবে। আচমকা হাতে টান পড়ল ওর। কেউ টেনে দাঁড় করালো স্রোতকে। ওর হাতের কাটা স্থানে দেখে বলল চিহ্নিত কণ্ঠে, এগুলো কিভাবে হলো স্রোত? আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি, তুমি অপেক্ষা করো। আবারও রাগ চেপে বসলো কাব্যের মাথায়। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো সে। রেগে তাকালো স্রোতের পাশে থাকা ছেলেটার দিকে। ও চলে যেতে চাইছে, হাত ধরে আটকালো কাব্য। বাঁকা হেসে বলল, মেডিসিন নিয়ে আসবি কেন? তুই বরং ওকে নিয়ে যা, বিছানায় বসিয়ে আদর করে মেডিসিন লাগিয়ে দিবি। এসব আবর্জনা আমার রুমে রাখবো না, নিয়ে যা এক্ষুনি। দ্বিতীয়বার কাব্যের চিৎকারে কেঁপে উঠল স্রোত। পেছনের লোকাল ধ্রুবের। কাব্যের এমন কথায় বিরক্ত হলো ধ্রুব। ভুরু কুঁচকিয়ে এলো আপনা আপনি। রাগাত স্বরে বলল ওকে, তুমি কি কখনো ভালো হবে না ভাইয়া? বউ হও ও তোমার, এমন কথা বলছো কি করে? কাব্য বাঁকা হাসলো। সেন্টার টেবিলের কাছের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, বউ? কাব্যের পাশে দাঁড়ানোর যোগ্যতা সবার নেই, এই মেয়ে তো একদমই নেই।
ওকে দূর হতে বল আমার চোখের সামনে থেকে। বিরক্ত লাগছে আমার। ধ্রুবের রাগ হচ্ছে প্রচণ্ড, কিন্তু কিছুই বলল না কাব্যকে। একটু আগেই বাড়ি ভর্তি লোকজনের সামনে তুমুল ঝগড়া ঝামেলা হয়েছে। এখন আর এসব চাইছে না সে। ধ্রুবের পেছনে দাঁড়িয়ে থাকা স্রোত নিশ্চুপ, ছল ছল চোখে তাকিয়ে আছে কাব্যর মুখপানে। এই মানুষটা এমন কেন? কিসের এত রাগ ওর প্রতি? কুকুর বিড়ালকে কিছুদিন সামনে থেকে দেখলে তো মানুষের মায়া লাগে। সুরতকে এতদিন ধরে দেখেও কি কাব্যর মনে বিন্দুমাত্র মায়া জন্মায়নি? হয়তো না। হলে কি এভাবে যখন তখন যা ইচ্ছে তাই বলে অপমান করতো ওকে? টিসুটি মেরে বিছানায় শুয়ে আছে স্রোত। ঠান্ডায় কাঁপছে ওর শরীরটা। রুমের দরজা খোলা থাকায় কেউ একজন চোখে পড়ল স্রোতের দিকে। আস্তে আস্তে ভিতরে ঢুকলো সে। মেয়েটাকে দেখে মায়া হলো খুব। কপালে হাত দিয়ে বুঝলো জ্বর এসেছে স্রোতের শরীরে। দ্রুত উঠে গেল ধ্রুব। একটা বাটিতে পানি নিয়ে আসলো, সাথে নরম কাপড়। কাপড়টা পানিতে ভিজিয়ে কপাল দিল ওর। অনেকক্ষণ বসলো স্রোতের পাশে। জ্বর কিছুটা কমেছে দেখে চুপচাপ স্রোতের রুম থেকে বেরিয়ে গেল ধ্রুব। ধ্রুব বেরিয়ে যেতেই দরজার পর্দা সরে স্রোতের রুমে ঢুকলো কেউ। আস্তে আস্তে এগিয়ে এলো ঘুমান্ত স্রোতের কাছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে তার। কপালে শিরাগুলো ভেসে উঠেছে অতিরিক্ত রাগে। হাঁটু ভেঙে মেঝেতে বসেছিল সে। সেন্টার টেবিলে রাখা কাঁচের গ্লাসটা হাতের চাপে ভেঙে ফেলল। সাথে সাথে রক্ত বের হলো তার হাত থেকে। উপেক্ষা করলো তা। ছোট্ট একটা কাঁচের টুকরো হাতে নিয়ে আস্তে ওটা এগিয়ে নিয়ে গেল স্রোতের ফর্সা হাতটা দেখে। পাতলা চামড়া কাঁচের টুকরো লাগতেই কেটে গেল অনেকটা জায়গায়। রক্তের উপস্থিতি দেখা গেল সেখানে। কাঁচের টুকরো দিয়ে সুন্দর করে সেখানে ইংরেজিতে কে অক্ষরটি লিখে দিল। পর মুহূর্তে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখা ফুটে উঠল যুবকটির। বলল বিড়বিড় করে, তোমার হৃদয়ে প্রতিটি কোণে ভালোবাসা হোক বা ঘৃণা, সবটাই জন্মাবে আমার জন্য। আমি তোমাকে মারবো, কাটবো, আবার আমি তোমাকে ভালোবাসা দিব প্রিয়তমা। অন্য কেউ ছুতে আসলে তাকে পড়তে হবে, সাথে তোমাকেও। সুরত কি শুনল মানুষটার কথা? হয়তো না। শরীরটা ওর জড়বস্তুর মতো অনুভূতিহীন হয়ে পড়ে আছে বিছানায়। হাত কেটে রক্ত ঝরছে, অথচ সে টের পায়নি এখনো। সকালে ঘুম ভাঙতেই ব্যথায় হাতটা টনটন করে উঠল স্রোতের। গায়ের জ্বর কমেছে অনেকটা। হাতটা চোখের সামনে আনলেই চমকালো সে। অনেকটা জায়গা জুড়ে সাদা কাপড়ে ব্যান্ডেজ লাগানো হাতে। চোখে মুখে বিস্ময় নিয়ে স্রোত তাকিয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে। মাথায় প্রশ্ন আসলো ওর, এ কিভাবে হলো? কখন আর কিভাবে হাত কাটলো ওর? ব্যান্ডেজই বা করলো কখন? কারো গম্ভীর কণ্ঠস্বর কানে আসতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত। হাত কেটেছিস কী করে? নিজের খেয়াল রাখিস না কেন তুই? আস্তে আস্তে উঠে বসলো স্রোত। মাথা তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা দেওয়ালে আর ধ্রুবকে দেখতে পেল সে। ধ্রুবের চোখে মুখে প্রচণ্ড রাগ। এভাবে কখনো কথা বলে না স্রোতের সাথে। তবে আজ বোধহয় রেগে গেছে ওর খামখেয়ালিপানা দেখে। স্রোত আমতা আমতা করে উত্তর দিল ধ্রুবের কথায়, আমি সত্যি বুঝতে পারছি না হাতটা কিভাবে কাটলো। বুঝতে পারছি না? তাহলে ব্যান্ডেজ করে দিল কে? জানি না। কি জানিস? প্রত্যুত্তর এলো না স্রোতে থেকে। দেওয়ালে হাতের ইশারায় শান্ত হতে বলল ভাইকে। দোয়েল হাতের ইশারায় শান্ত হতে বলল ভাইকে। ধ্রুব চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে পরে আবার দোয়েলের দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে নিচে আয়, আমি ডাক্তার ডেকেছি। বিছানায় বসে থাকা স্রোতের পাশটায় গিয়ে বসলো দোয়েল। ওর মাথায় এলোমেলো লম্বা চুলগুলো খোপা করে দিয়ে বলল, স্রোত তুই এখানে কি করছিস? তোর তো ভাইয়ার রুমে থাকার কথা ছিল। স্রোতের মনে পড়ল কাল রাতের ঘটনা, কাব্যের অমন ব্যবহার। ওর প্রতি এত বিরক্তির কথা মাথায় আসতে চোখ দুটো ছলছল করে উঠল স্রোতের। নিজেকে সামলে নিয়ে বলল দোয়েলকে, ওখানে তো ছিলাম দোয়েল আপু, সকালে এসেছে। হাতে কি তবে ভাইয়ারি ব্যান্ডেজ করে দিল? হয়তো। দোয়েল ভালো করেই জানে স্রোত মিথ্যে কথা বলছে। স্রোত মিথ্যে বলে দোয়েল ধরে নিতে পারে খুব সহজেই। এই যে স্রোত ওর চোখ মুখ রেখেই কথা বলছে না, তোতলাচ্ছে, এগুলি তো বোঝাচ্ছে সে মিথ্যে বলছে। স্রোতকে নিজের দিকে ঘুরিয়ে দিল দোয়েল। বলল আলতো হেসে, স্রোত আমি তোর বড় বোন, তোর থেকে বেশি আমি তোকে চিনি।
আমি জানি তুই কেমন। মিথ্যে বলছিস আপুকে? ভাইয়া তোর সাথে সব সময়ের মতোই খারাপ ব্যবহার করে, তাই না? স্রোতের সবচেয়ে বিশ্বাস আর ভরসার জায়গাটা হলো দোয়েল, তাই কাছে মিথ্যে কথা বলতে পারে না। ভালো করে জানতে স্রোত, তবু চেষ্টা করলো নিজের কষ্ট লুকানোর। দোয়েলের হাতটা কিছু বুঝলো, হাত মেলাতেই স্রোত জাপটে ধরলো ওকে। কান্না করতে করতে বলল, আমার উপর তোমার ভাইয়ের এত রাগ কেন দোয়েল আপু? আমি কি অন্যায় করেছি? আমার ব্যাপারে উনি এত কঠোর কেন? ওনার সব রাগ কি কেবল আমার উপরে? কাঁদিস না স্রোত, ভাইয়া তো এমনই, সব ঠিক হয়ে যাবে। দোয়েল বেছে বেছে সান্ত্বনা দিল স্রোতকে। সে নিজেও জানে না নারীদের প্রতি এমন অবক্ত বিদ্বেষ কেন কাব্যের। কি এমন হয়েছে যে ও মেয়েদের দেখলে এভাবে নাক ছিটকায়? সবার সাথে যেমন তেমন, স্রোতের ব্যাপারে একটু বেশি কঠোর কেন? স্রোতের প্রতি এত রাগ কাব্যের? সবগুলো প্রশ্নের উত্তর অজানাই রইল দোয়েলের। আপাতত সে ভাববে না এগুলো নিয়ে। স্রোতকে নিয়ে নিচে গেল দোয়েলের। ড্রয়িং রুম আর শান্ত শান্ত থাকার একমাত্র কারণ কাব্য বাসায় আছে, আরেকটা কারণ বাড়িতে কর্তা মাহতাব সাহেব অসুস্থ। স্রোতের সাজ পোশাক পাল্টে এসেছে। হালকা গোলাপি রঙের নীল পাড়ের একটা শাড়ি পরেছে, দুই হাতে নীল রঙের কয়েকটা চুড়ি। দোয়েল বসে আছে স্রোতের পাশে, খাবারের প্লেট হাতে নিয়ে বারবার স্রোতকে খেতে বলছে। কিন্তু স্রোত তো বারবারই একগুঁয়ে স্বভাবের। একবার বলেছে খেতে নেই, খাবে না, ওকে আর কেউ হাজার চেষ্টা করেও খাওয়াতে পারবে না। ধ্রুব বারবার দরজার সামনে গিয়ে দেখছে তানিয়া এসেছে কিনা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকালো ধ্রুব। এই তানিহা মেয়েটা তো কাণ্ডজ্ঞানহীন কেন? বুঝে পায় না সে। প্রায় ঘন্টাখানেক আগে বলেছে আসছে, এখনো এসে পৌঁছায়নি। ধ্রুব যখন পা ফেলে এগোতে যাবে ধাক্কা লাগলো কারোর সঙ্গে। সামনে তাকাতে দেখতে পেল গোলমাল চেহারা, কালো ফ্রেমের চশমা পরা তানিয়াকে। ধ্রুবের শক্তভক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে বেশ ব্যথা পেল তাহিয়া। বুঝে আসলো না মানুষের সঙ্গে ধাক্কা খেলে না পাথরের সঙ্গে। চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে দিল তাহিয়া। বেশি কিছু না ভেবে দরজা ডিঙিয়ে বাড়ির ভিতরে পা রাখলো। ধ্রুব তখন মেজাজ দেখে বলো তাহিয়াকে, চোখ কোথায় থাকে তোর? সবাই যেখানে থাকে কপালের নিচে আর গালের উপরে, নাকের দুই পাশে। তাকিয়ে দেখে নে। রাগের মধ্যে ঘি ঢালার মতো কাজ করেছে তানিয়ার কথায়। দাঁত কিরমির করে বলল ধ্রুব, তুই কি ভালো হবি না নানু? আমি খারাপ ছিলাম কবে? ইডিয়েট, ইডিয়েট টু। ধ্রুব বিরক্ত হয়ে চলে গেল। তাহিয়াও গেল ওর পিছু পিছু। সোফায় বসে থাকা স্রোতের ঠিক পাশে গিয়ে বসলো তাহিয়া। মেয়েটা দিকে ভালো করে তাকিয়ে মুচকি এসে বলল, বাহ স্রোত, বিয়ের পরে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় শুনেছি, কিন্তু তোমার সৌন্দর্য একটু বেশিই বেড়ে গেছে। এই পিঙ্ক আর নীল কম্বিনেশনের ভালোই মানিয়েছে তোমাকে। স্রোত মিষ্টি এসে বলল তানিহাকে, তুমি তো আরও বেশি সুন্দর। তানু আপু, আমাকে নিয়ে তুমি একটু বেশিই বলো সব সময়। উফ, তুমি সত্যিই সুন্দর স্রোত। কাব্য ভাইয়া তো কপাল ভালো, তোমাকে পেয়ে গেছে কষ্ট ছাড়াই। অবশ্য কাব্য ভাইয়া সুন্দর কম না। প্রথম দেখাতে যে কারো ভালো লেগে যাবে। অমন গোমরামুখ না হলে আমি করেই ওর কাছে লেগে পড়তাম। কথাটা বলে হেসে উঠল তাহিয়া। স্রোত তাকিয়ে আছে তাহিয়ার দিকে, ভাবছে মনে মনে, হাসলে মানুষকে এত সুন্দর দেখায়। তাহিয়াকে সুন্দর দেখায়, ঠিক যেন পুতুলের মতো লাগছে ওকে। ধ্রুব চোখের ইশারা দিতেই হাসি থামিয়ে চুপ করে রইল তাহিয়া। ধ্রুব বিরক্ত হয়ে ধমকের স্বরে বলল, আবারও এত কথা না বলে যে কাজে এসেছিলি সেটা কর। তাহিয়া মুখ বেঁচে কেটে স্রোতের হাতটা ভালো করে দেখলো। ব্যান্ডেজ খুলেছে, ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেবে বলে। স্রোতের হাতের কাটা স্থান দেখে হা করে তাকিয়ে রইল তাহিয়া। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্রোত নিজেই করেছে এই কাজ। তবে ধ্রুব যে বলল অন্য কথা। বেশি কিছু ভাবলো না তাহিয়া, জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ বেঁধে দিল। যদিও কেটেছে অল্প জায়গায়, ব্যান্ডেজ না করলে ঠিক হয়ে যাবে। বাড়ি থেকে বারবার কল আসায় উঠে চলে যাচ্ছিল তালিহা। যাওয়ার আগে স্রোতের কানের কাছে এগিয়ে
ঠাট্টা স্বরে বলল সে। বাহ, এই দিন না যেতেই এত দূর, পরে তোমার কি হবে সেটাই ভাবছি আমি। চালিয়ে যাও স্রোত। পুরো কথাটা বলে শেষ করতে পারল না তাহিয়া। ধ্রুব ওর হাত টেনে নিয়ে গেল বাড়ির বাইরে। কিছু সময় আগে তাহিয়া বলেছে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে, এখন আবার গল্প জুড়ে দিয়েছে। দেখেই ধ্রুব এমনটা করলো। সুন্দর পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধ্রুব আর তাহিয়া। সামনে একটা ছোট্ট ফুচকা স্টল। তাহিয়া ওইদিকে চোখ পড়তেই ধ্রুবের শার্টের হাতা টেনে বলল, ফুচকা খাবো। আমার মাথা খেয়ে পেট ভরছে না তোর? ফুচকা খেতেই হবে? এমন করিস কেন? 50 টাকার ফুচকাই তো খেতে চেয়েছি। এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর কাছে 1 বস্তা টাকা চেয়েছি। চাইলেও আমি অবাক হব না। অসহায়ের মতো বানিয়ে বলল তাহিয়া। খাওয়াবি না তাহলে? তাহিয়ার মুখের ভাবভঙ্গি দেখে গলে গেল ধ্রুব। না করবে কি করে এমন আদরে আবদারে? তাহিয়া হাতটা ধরে ফুচকার স্টলের দিকে যেতে যেতে বলল, আসুন ম্যাডাম। হেসে উঠল তাহিয়া। ধ্রুবকে কিভাবে কথার জালে ফাঁসাতে হয় বেশ ভালো করেই জানে সে। ছাদে যাচ্ছিল স্রোত, তখনই কাব্যের রুমের দরজা দেখে চোখ গেল ওর। কাব্যের গানের গলা কেমন বশীভূত মন্ত্রের মতো আটকে নিল ওকে। গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইছে কাব্য। আমি তোমার দ্বিধাই বাঁচি। দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে ভেবে গান থামালো কাব্য। দ্রুত গতিতে মুখ তুলে তাকালো দরজার দিকে। স্রোতের কি যেন হলো, পালাতে চেয়েও পা দুটো নড়াতে পারছে না সে। মনে হচ্ছে কেউ দুহাত দিয়ে আটকে রেখেছে স্রোতের পা। শুকনো ঢোক গিলল স্রোত। কাব্য কিছু বলার আগে আমতা আমতা করে বলল সে, আসলে আমি এখানে আসতে চাইনি, বিশ্বাস করুন। ভয়ে কাঁপছে স্রোত। কি বলবে বুঝতে পারছে না সে। কাব্য ততক্ষণে হেঁটে এসে দাঁড়িয়েছে স্রোতের সামনে, ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে বলছে, তারপর? তারপর কিছু না, আমি চলে যাচ্ছি এক্ষুনি। স্রোত পা বাড়ালো চলে যাবে বলে। এমনিতেই শাড়ি পরার অভ্যাস নেই ওর, তার উপর এমন তাড়াহুড়ো করায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। কাব্য নিজের শক্তপোক্ত বাহুর সাহায্যে আটকে নিল ওকে। স্রোত অবাক হলো, কাব্যকে স্পর্শ করেছে, পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, নিজেকে স্বাভাবিক করলো স্রোত। অন্য সময় ভয় হলেও আজ একটু সাহস হলো ওর। কৃতজ্ঞতার দৃষ্টিতে কাব্যের মুখপানে তাকালো সে। কাব্যকে শান্ত লাগছে আজ, একেবারে অন্যরকম লাগছে। স্রোতের মনে হচ্ছে সে কল্পনার জগতে আছে। না কচু আরণ্যক কাব্য, যার দু চোখের বীজ স্রোত, সে কিনা বাঁচালো ওকে? না না, স্রোত কল্পনার জগতেই আছিস, কাব্যকে বাঁচাবে না কোনোভাবেই। সত্যিই হলো স্রোতের ভাবনা। কাব্য দু হাতের বাঁধন আগলা করতেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল স্রোত। কোমরে আর হাতের কাটার স্থানে প্রচণ্ড ব্যথা পেল সে। কাব্য ওর হাত টেনে তুলল, আবারও ব্যান্ডেজ করা জায়গাটা চাপ দিয়ে বলল, বলেছিলাম না আমার সামনে না আসতে। কাব্য কী বলবে, কানে গেল না। স্রোতের হাতের প্রচণ্ড ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল সে, আহ, লাগছে আমার। কাব্য হাসলো, মনে হলো নিজের কাছেই সফল হয়েছে সে। আরও শক্ত করে স্রোতের হাতটা চেপে ধরে চোখ মুখ শক্ত করে বলল, কোথায় লাগছে দেখা, আমাকে আদর করে মলম লাগিয়ে দিব। স্রোতের ঘেন্না হলো মনে মনে। এই মানুষটা এমন কেন? কই অন্য কারোর সাথে তো এমন করে না, তাহলে ওর সাথেই কেন? চোখ দুটো বন্ধ করে শ্বাস ছাড়ল স্রোত। গড়িয়ে পড়ল অশ্রুকণা। অনহাতের তালু দিয়ে মুছে নিল তা। কাব্যের মুখটার দিকে চোখ গিলে দেখতে পেল স্রোতর ঠোঁটের কোণে কেমন অদ্ভুত হাসি। চোখের চাহনিও ভয়ঙ্কর, মায়া দয়া নেই এই চাহনিতে। স্রোত নিজেকে সারানোর চেষ্টা করো যখন পারল না, ডুকরিয়ে কেঁদে উঠল। কাব্যের যেন আনন্দ হলো ওর কান্না দেখে। কী যেন ভেবে কাব্য ছেড়ে দিল স্রোতের হাতটা। সুযোগ পেতেই দৌড়ে পালালো স্রোত। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে। পুরো অরণ্যক ম্যানশন শান্ত এখন। বাড়ির সবচেয়ে বড় রুমটায় কাব্য, ওর রুমের পাশে ধ্রুবের, তারপর দোয়েল আর স্রোতের। এই সময়টাতে পুরো বাড়িটা হেঁটে মেয়ে আর ছেলেদের রুমগুলোতে চোখ বুলালো মিসেস মাহতাব, মানে সাবরিনা বেগম। আজও তার ব্যতিক্রম হয়নি। ধ্রুবের রুমের দরজাটা ভেতর থেকেই বন্ধ। হয়তো সে ঘুমিয়ে পড়েছে। দেওয়ালের পাশে স্রোতকে দেখে খুব একটা অবাক হয়নি তিনি। নিজ হাতে যে ভাইজির জীবনটা নষ্ট করেছেন বুঝতে পারছেন হাড়ে হাড়ে, কিন্তু তারও যে উপায় ছিল না। স্বামীর আদেশ অমান্য করবেন কি করে?
তাছাড়া পরিস্থিতি তখন বাধ্য করেছে সুরতার কাব্যর বিয়ে দিতে। আপাতত সব ভাববেন না তিনি, সব ঠিকঠাক দেখে শান্তির শ্বাস ছাড়লেন। স্বামীর আদেশ অমান্য করবেন কী করে? তাছাড়া পরিস্থিতি তখন বাধ্য করেছে সুরতার কাব্যের বিয়ে দিতে। আপাতত সব ভাববেন না তিনি, সব ঠিকঠাক দেখে শান্তির শ্বাস ছাড়লেন। সাবরিনা বেগম চলে যাচ্ছিলেন নিজের রুমে। চোখ যায় তখন কাব্যের রুমের দিকে। দরজা খোলা, তাই না চেয়েও নিজের নজর ফেরাতে পারেনি।